বিশ্বমঞ্চে কিন্তু এই শক্তিমত্তা প্রদর্শনটা কিন্তু এক ধরনের একটা খেলা চলে এবং মেসেজ যায় প্রতিপক্ষকে। রাশিয়া তার যুদ্ধের দিকে আরো বড়সড় যুদ্ধের দিকে, বড় পরিসরের যুদ্ধের দিকে নিজেকে প্রস্তুত রাখছে। হ্যাঁ, যুদ্ধে আসলে তার একটা মানসিক প্রস্তুতির যে জায়গাটা সে একটা আসলে সেটা ইঙ্গিত করছে। দামামা চলছে আপনার ব্যাপারটা এরকম যে শত্রুপক্ষকে আসলে ঘরে নিমন্ত্রণ করে নিয়ে এসে দেখো আমার কি শক্তি আছে, আমার কিছু এখন আপনার সেই কনফিডেন্স আছে এখন। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীর বড়ুয়া চৌধুরী। প্রবীরদা, আমাদের বিশ্ব সংযোগে দর্শক এবং আমার তরফ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ কাজল ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনুষ্ঠান শুরুর আগে আমি কিছু কমেন্টস পড়ে দিচ্ছি। আমাদের দর্শক প্রচুর কমেন্টস দেয়, সেই কমেন্টসটা পড়ে তারপর আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। আমাদের এক দর্শক লিখেছেন, আপনাদের চ্যানেলে কয়েকজনের কমেন্টস পড়ে দেখলাম অনেকে জেলেনস্কি ন্যাটোর সাথে যুদ্ধ বাঁধাতে চাচ্ছে, তাদের ধারণা ভুল। ন্যাটো মূলত জেলেনস্কি দিয়েই যুদ্ধটা করাচ্ছে রাশিয়ার সঙ্গে। জেলেনস্কি মূলত ন্যাটোর প্রক্সি যুদ্ধ করছে, এর উদ্দেশ্য একটা, রাশিয়াকে ভেঙে দুর্বল করা। ধন্যবাদ আপনাকে। সাদিয়া ইসলাম নামে একজন লিখেছেন, মুসলিমদের কি জোট বা ন্যাটোর আদলে কোনো বাহিনী গঠন করতে দিবে আমেরিকা ও ইউরোপ? তিনি একটা কোশ্চেন মার্ক দিয়েছেন। শহীদুল খান নামে এক দর্শক লিখছেন, সৌদি আরব সহ আরব বিশ্ব আমেরিকার হাত ছাড়তে চায় না, কারণ তারা স্বর্গে বাস করে, রাজত্বের অবসানের ঝুঁকি তারা নিতে চায় না। ইসরায়েলের আরবদের দুর্বলতা বুঝে গেছে, সুতরাং গ্রেটার ইসরায়েল স্বপ্ন সহজেই বাস্তবায়ন করতে পারবে তারা। উনি বাস্তব কথাটাই তুলে ধরেছেন। আর রফিকুল মোল্লা নামে আমাদের আরেক দর্শক লিখেছেন, চীন রাশিয়া একজোট হয়ে ন্যাটো তথা আমেরিকার পতন ঘটানোর সময় এসেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের মূল্যবান কমেন্টসের জন্য ধন্যবাদ। আরও কিছু কমেন্ট ছিল কিন্তু আমাদের হাতে আসলে সময় অল্প, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন যেটা হচ্ছে 3.5 বছর গড়িয়ে গেছে, সামনে শীত আসছে। আর রাশিয়া ওই অঞ্চলে শীত মানে -52 ডিগ্রি 50 ডিগ্রি নিচে, যেটা আমরা বাংলাদেশে থেকে কল্পনা করতে পারবো না যদি ওখানে না যায়, সাইবেরিয়ার মতো। তো কিছু যুদ্ধ প্রস্তুতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ধরনের প্রস্তুতি নিয়েছিল সেটাই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান সিকিউরিটি কাউন্সিলের উচ্চপদস্থ সদস্য এবং সরাসরি পুতিনের মুখপাত্র যাকে বলা হয় দিমিত্রি মেদভেদ, উনি একটি বক্তব্য করেছেন এবং উনি একটা অ্যানালাইসিস দিয়েছেন। এটা যদি আপনি একটু দর্শকদের বলেন। আপনি যে টার্মটা উচ্চারণ করলেন যুদ্ধকালীন বাজেট, আসলে যুদ্ধকালীন বাজেটটা সম্পর্কে আমরা যদি একটু করতে যাই, এটা হচ্ছে এটা আমরা সাধারণত দ্বিতীয় মহাযুদ্ধের সময় এই ধরনের একটি প্রস্তুতি বা এই ধরনের বেশি চোখে পড়ে। এরপরে ইউএসএ ইরাক অ্যাটাকের সময় বা অন্য ছোট ছোট যুদ্ধগুলোর সময় দেশগুলো একটা বাজেট অ্যালোকেশন রাখে, মানে একটা অর্থ বরাদ্দ রাখে। যেসব দেশের মধ্যে এই প্রবণতাগুলো আছে যে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যাদের সমস্যা বা পার্শ্ববর্তী দেশের মধ্যে সাথে যাদের প্রতিনিয়ত এই ধরনের সমস্যা, তারা মোটামুটি একটা দেখা যায়। যেমন আপনি সেটা চীনে দেখতে পাবেন, সেটা রাশিয়ার ক্ষেত্রে দেখতে পারবেন, সেটা আপনি ভারতের ক্ষেত্রে আছে, ইউএসএর ক্ষেত্রে অবশ্যই আছে। এটা মধ্যে একটা ইয়ে থাকে এবং এটা কিন্তু এই বাজেট অ্যালোকেশনটা মানে সবসময় চোখে না পড়লেও যখন কোনো পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধের সমস্যা বা এই ধরনের সমস্যাগুলো চোখে পড়ে, তখন দেখা যায় একটা নির্দিষ্ট পরিমাণ বাজেটকে উল্লেখ করা হয় যে এই বাজেটটা আমার অস্ত্র কেনার জন্য, এই বাজেটটা দিয়ে আমি বিমান ফাইটারগুলো কিনবো, যুদ্ধ বিমানগুলো কিনবো। ঠিক একই রকম একটি ঘটনা আসলে নির্দেশনা, এই যুদ্ধকালীন বাজেটের একটা নির্দেশনা দেওয়া হয়েছে রুশ গভর্নমেন্টকে। তার বিষয়টা হচ্ছে এরকম, আসলে ওখানে পরিষ্কারভাবে যদি নাম উল্লেখ না করাও হয় তা বোঝাই যাচ্ছে যে তাদের একটা পূর্ব একটা প্রস্তুতি। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আরো কয়েকটি এই যুদ্ধের সম্প্রসারণের যে লক্ষণ দেখা যাচ্ছে, সেই সম্প্রসারণ লক্ষণের জন্য তারা বাজেটটাকেও একটু সমৃদ্ধ করছে এবং বাজেটটাকে আরো ছড়িয়ে দিচ্ছে, এই বিষয়ে দেখা যাচ্ছে। এবং আপনি যদি ওই বাজেটটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনার একটি যুদ্ধ বিমান কেনার একটা প্রস্তাবনা ওখানে আছে। এবং রাশিয়া আমরা জানি স্বয়ংসম্পূর্ণ তার যুদ্ধ বিমান বা তার ফাইটারগুলোর জন্য, কিন্তু তারপরেও সে মনে করছে তার এই ভবিষ্যতের যে যুদ্ধ যদি আরো বেড়ে যায়, যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে তার প্রশ্ন এটা আসলে একটা খুব মানে একটা জিনিস ইঙ্গিত করছে যে আস্তে আস্তে রাশিয়া তার যুদ্ধের দিকে, আরো বড়সড় যুদ্ধের দিকে, বড় পরিসরের যুদ্ধের দিকে নিজেকে প্রস্তুত রাখছে। হ্যাঁ, যুদ্ধে আসলে তার একটা মানসিক প্রস্তুতির যে জায়গাটা, সে একটা আসলে সেটা ইঙ্গিত করছে আমার কাছে মনে হচ্ছে। আরেকটি যেটি ঘটে গেল, আপনার
বেলারুশ এবং রাশিয়ার মধ্যে যে জাপার 2025 মানে 2025 এই নামে যে মহড়া 3 দিন ব্যাপী এটা শেষ হয়েছে। এটাতে আপনার অংশ নিয়েছে বিভিন্ন দেশ, ভারতও পরে যোগ। এটাতে কিন্তু প্রথম থেকে চোখ রেখেছে যুক্তরাষ্ট্র, এবং এখানে কিন্তু অত্যাধুনিক কিছু অস্ত্র ব্যবহার করা হয়েছে। হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে সিস্টেম গাইডেড ব্যালিস্টিক ও ন্যাটো সীমান্তের থেকে নজরদারি বৃদ্ধি করেছে। এটা তখনই তারা করলো যখন আপনার পোল্যান্ডের আকাশে 17 থেকে 18টা ড্রোন ঢুকে গেল। এবং পরবর্তীতে দিমিত্রি মেদভেদেভ, যিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী, তিনি বলেছিলেন সংবাদ সম্মেলনে যে এটা আক্রমণের উদ্দেশ্য না, এটা একটা সেরকম কিছু ক্লিয়ার করেন, এড়িয়ে গেছে মানে কূটনৈতিক ভাষা। তো এই মহড়াকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে, এটা যদি একটু আপনি। আমি আসলে এই মহড়ার বিষয় না, যখন মহড়া শুরু হয় আমার কাছে 2-3টে জিনিস খুব মানে দৃষ্টিতে পড়ে। সেটা হচ্ছে আমরা সাধারণত আমেরিকার এই বা রাশিয়ার যে সামরিক শক্তি প্রদর্শনের জায়গাগুলোতে কখনো তাদেরকে একই জায়গায় এসে সেগুলো মানে একই প্ল্যাটফর্মে বা একই মঞ্চে দাঁড়িয়ে থেকে দেখার কোনো সুযোগ মানে হয়নি, বা সেই ধরনের সুযোগ তারা আসলে কখনো করে না। যার যার জায়গা থেকে তারা তাদের শক্তি প্রদর্শন করে যায়। কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মহড়াতে গিয়ে আপনি দেখতে পাবেন নেটোর 2টো দেশ, অন্যান্য অনেকেই ছিল মানে যারা আসলে নেটোর 2টো দেশ এবং এই ইউএসএ, তাদেরকে পর্যবেক্ষক হিসেবে ডাকা হয়। মানে জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এমন একটা সময় ডাকা হচ্ছে যখন আসলে একটা যুদ্ধের দামামা চলছে। আপনি যখন যুদ্ধের দামামা চলছে, আপনার ব্যাপারটা এরকম যে শত্রুপক্ষকে আসলে ঘরে নিমন্ত্রণ করে নিয়ে এসে দেখো আমার কি শক্তি আছে, আমার কিছু। এখন আপনার সেই কনফিডেন্স আছে। এখন বিষয়টা হচ্ছে যুদ্ধ আসলে এখন শুধুমাত্র অস্ত্রের না, যুদ্ধ আসলে অনেক ধরনের মনস্তান্ত্রিক খেলাও চলে এখানে। সেই দিক থেকে আসলে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা পুতিন বা রাশিয়ার সরকার আসলে মস্কো একটু নিজেদেরকে অ্যাডভান্স একটা পজিশনে রাখলো। আর 2 নম্বর বিষয় যেটা আপনি আমার কাছে যেটা আরো বেশি ইন্টারেস্টিং লেগেছে, রাশিয়ার এই যে সাহস দেখানোর বিষয়টা কোত্থেকে আসলো। আমি গত কয়েকদিন যাবত একটা এই যেহেতু গণমাধ্যম কর্মী, এগুলো আমাদেরকে মানে পড়াশোনার মধ্যে দেখতে হয়। তো সেই ক্ষেত্রে আমি দেখতে গিয়ে একটা জিনিস খুব ইন্টারন্যাশনাল মিডিয়ার মানে বিবিসি, সিএনএন এবং রয়টার্স এবং কয়েকটি মিডিয়াকে আমি ঘেটে 1-3টা পয়েন্ট আমি আসলে এর পিছনে বের করেছি। সেটা হচ্ছে কি কারণে রাশিয়া আসলে এতটা মানে সাহস দেখাচ্ছে। সাহস রাশিয়ার আছে, বাট এই জায়গায় এই স্টেজে এসে প্রথম যে একদম রাশিয়ার মানে সবচাইতে মানে যদি আপনি ধরেন রাশিয়া কি কারণে তার এক এই অস্ত্র শস্ত্র মহড়া সবকিছু মিলে কেন তারা করছে, রাশিয়া যে জিনিসটা মনে করছে যুদ্ধের এখন যে স্টেজ ইউক্রেনের সাথে, তার সেই স্টেজে কিন্তু সে একটা অ্যাডভান্স পজিশনে আছে। এবং এই পজিশনে আছে এবং এই পজিশন থেকে রাশিয়াকে সরিয়ে নিতে হলে আরো বেশি শক্তি প্রয়োগ, বল প্রয়োগ করতে হবে। এবং সেই বল প্রয়োগ, শক্তি প্রয়োগ আসলে ইউএসএ করতে চাইবে কিনা, নেটো করতে চাইবে কিনা, সেটা নিয়ে রাশিয়ার একটা ধারণা হয়ে গেছে যে রাশিয়া করতে চাইবে না। 2 নম্বর বিষয় হচ্ছে কূটনৈতিক একটা সাফল্য কিন্তু পুতিন সাম্প্রতিক সময় দেখিয়েছে। সেটা যে আপনি আলাস্কা বর্ডার থেকে শুরু করে সর্বশেষ চীনের এবং উনি কিন্তু বিস্তৃত করেছে বিষয়টাকে এবং বিশ্ব নেতৃবৃন্দকে একটা জায়গায় উনি কিন্তু নিয়ে আসতে পেরেছে, দেখাতে পেরেছে যে আমার এবং রাশিয়ার এই অবস্থান, এই শক্তিমত্তাই বিশ্বমঞ্চে কিন্তু এই শক্তিমত্তা প্রদর্শনটা কিন্তু এক ধরনের একটা খেলা চলে মেসেজ যায় প্রতিপক্ষকে। এই 2 নম্বর পজিশনটা কিন্তু কূটনৈতিক জায়গায় কিন্তু খুব সফল হয়ে গেছে পুতিন। এবং 3 নম্বর যে সবচেয়ে বিষয় হচ্ছে ট্রাম্প কিন্তু ক্রমান্বয়ে গত অগাস্টের পর থেকে বলেছে যদি যুদ্ধ বন্ধ না হয়, যদি রাশিয়া তার পজিশন থেকে চেঞ্জ না করে, পিছিয়ে না আসে, তাহলে কিন্তু মানে আরো বড়সড় তার নিষেধাজ্ঞা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে নিষেধাজ্ঞা তো দেয়নি, এবং এই নিষেধাজ্ঞা না দেওয়ার ফলে যেটা হয়েছে যে রাশিয়া একটা সাহস পেয়ে গেছে। এই রাশিয়া সাহস পেয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাশিয়ার এখন ওই প্রেশার ক্রিয়েট করা বা প্রেশার দিয়ে পুতিন ট্রাম্পকে এক ধরনের বা জেলেনস্কি এক ধরনের চেষ্টা করছে বিষয় আদায় করার জন্য। এবং সবচেয়ে একটা ভাষা আমার কাছে খুব ভালো লেগেছে যে মানে পুতিনের এই যে বলে ফেলা যে মানে নিজে কিছু মানে ঢেকে না রেখে কিন্তু নিজের দাম্ভিকতা বলুন বা যেটা বলুন সেটা প্রকাশ করছে। সেটা পুতিন বলছেন যদি শান্তি চান তাহলে শর্ত মানতে হবে। মানে এই ধরনের অ্যাডভান্স এবং অ্যাগ্রেসিভ মোড তারা আসলে যুদ্ধকে আরো উস্কে দিচ্ছে। কিন্তু একটা জিনিস তিনি সেটাকে ধরে রাখছেন যে আপনি যদি শান্তি চান, আপনি যদি যুদ্ধ বিরতি চান, তাহলে কিন্তু আপনাকে শর্ত মানতে হবে, ছাড় দিয়ে আসতে হবে। এই জায়গাটা আমার কাছে এই 3টা পয়েন্টে মনে হচ্ছে আসলে এক ধাপে ধাপে এই জায়গায় পুতিনকে একটা আলাদা পজিশন তৈরি করে দিয়েছে, যার কারণে পুতিন এই যে নিজের মহড়ার মধ্যে মানে শত্রুপক্ষকে আমন্ত্রণ করা,
এই ধরনের একটা পজিশনে যুদ্ধ যুদ্ধ ভাবের মধ্যে, তখন কিন্তু আসলে এই সাহসগুলো কিন্তু পুতিন এই বিষয়গুলো থেকে পেয়েছে। আচ্ছা, যুদ্ধ চললে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়, রাশিয়ার কিন্তু ক্ষতি কম হয়নি, কিন্তু হয় কি এই রিপোর্টগুলা পরিপূর্ণ, যুদ্ধের রিপোর্টগুলা পরিপূর্ণ আসে না। একটা সাধারণ ব্রিফিং দেখা যায় আসলে অনেক ধরনের ডিজাইন করা থাকে কারণ এটা তো রাষ্ট্রীয় মিডিয়া থেকে একটা ব্রিফ করে দেওয়া হয়। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে নিষেধাজ্ঞার পর থেকে রাশিয়ার অর্থনৈতিক চালিকা শক্তি হচ্ছে কিন্তু তেল এবং গ্যাস। এই তেল গ্যাসের উপরে কিন্তু ইউক্রেন ইদানিং গত এক সপ্তাহ যাবত তাদের ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে এবং কিছু কিছু তেল ক্ষেত্রে, রিফাইনিং ক্ষেত্রে হামলা চালিয়েছে। এবং আপনার এমনও মেসেজ রাশিয়ার তরফ থেকে গেছে যাদেরকে তারা তেল বিক্রি করে যে সাময়িকভাবে কিছু অল্প তেল দিতে হবে, তাতে কিছু ব্যারেল ক্ষতি হয়েছে। আবার রাশিয়া এই কথাও বলছে যে এটা পশ্চিমাদের একটা অপকৌশল, এটাকে বাড়িয়ে বলার। আসলে হচ্ছেটা কি? আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যদি মধ্যপ্রাচ্যের সমস্যা বা এই যে ইউক্রেন যুদ্ধের সমস্যা দেখি, যেই যুদ্ধের কারণে প্রথম যে সেক্টরটি আসলে আঘাতপ্রাপ্ত হয়েছে বা হচ্ছে, প্রথমত হচ্ছে আপনার তেল বাণিজ্য, এবং পরে যদি আমরা দেখি খাদ্যশস্য সব বিষয় মিলে। এবং আসলে যুদ্ধটা করছে একটা পক্ষ, দুটা পক্ষ, তিনটা দেশ, কিন্তু এটার দ্বারা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মতো দেশগুলো, এই সাবকন্টিনেন্টাল বলুন বা আমরা যারা আসলে একটু পিছিয়ে পড়া তৃতীয় বিশ্বের দেশগুলো, সেই আসলে তাদেরকে আমদানি বেশি করতে হয়, আমরা আমদানি নির্ভর দেশ এবং আমাদেরকে অনেক ইয়ে থেকে তেল কিনতে হচ্ছে। সেই জায়গায় কি দেখা যাচ্ছে আসলে এটা আমাদের জন্য একটা সমস্যা কি সৃষ্টি করছে। কিন্তু এখানে আসলে অনেকেই কিনছেন, ভারতও কিনছেন, তেল কিনতে গিয়ে মোটামুটি একটা নতুন মেরুকরণ সৃষ্টি হয়ে গেছে আমাদের এই যেখানে একসময় গত জানুয়ারির 20 তারিখ পর্যন্ত ধারণা করা হচ্ছিল যে ভারত এবং আমেরিকার মিত্র এবং ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আসলে, কিন্তু এই তেল এবং শুল্ক সবকিছু মিলিয়ে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে সম্পর্কটা, আসলে এটা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়ায় এটা এখন সময়ে বলে দেবে। আসলে 2 নম্বর বিষয় আপনি যেটা বলছিলেন যে আসলে রুশ সরকার আসলে রাশিয়ার একটা সমস্যা এটা স্বীকার করে নিতেই হবে, তাকে একটা বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করতে হচ্ছে এবং তার কিন্তু এই অর্থ বরাদ্দ করতে নিশ্চয়ই তার নিজস্ব রিসোর্স থেকে করতে হচ্ছে। সেই রিসোর্সের মধ্যে আমরা দেখি এটা একসময় আমেরিকা যখন ইরাক যুদ্ধের সময় আমরা শুনেছি আমেরিকা তো মানে কম বেশি একটা প্রভাব থাকে যুদ্ধক্ষেত্রে। আপনি যখন আলাদাভাবে, কারণ যুদ্ধক্ষেত্রে আপনার আয়ের তো কোনো সুযোগ নেই, এটা শুধুমাত্র হচ্ছে একটি ব্যয়ের জায়গা, আপনাকে সেখানে ওই জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে। সেই ইনভেস্টমেন্ট কিন্তু আপনি আপনার তুলছেন আপনার নিজস্ব রিসোর্স থেকে, আপনার জনগণের দেওয়া টাকা থেকে, ট্যাক্স থেকে কিন্তু আপনি সেই রিসোর্স থেকে তুলে নিয়ে আসছেন। সেই কারণে একটা যে ঝামেলাটা হচ্ছে মানে রাশিয়ার একটা চাপে তো আছেই, চারপাশে তার এই যে ব্যবসা করার যে জায়গাগুলো সংকুচিত হয়েছে। এবং তার আমি গত কয়েকদিন যাবত আসলে ইন্টারন্যাশনাল মিডিয়াকে যে আমি আসলে সবসময় যে আপনি সব খবর আসে ঠিক তা বলাও যায় না, একটা খবর তবে দেখছি, সেটা হচ্ছে রাশিয়ার মধ্যে এই যুদ্ধের একটা প্রভাব যেটা পড়ছে সেটা কিন্তু নাগরিকদের মধ্যে এক ধরনের আলোচনা সমালোচনা সেই জায়গাটা তৈরি হচ্ছে। কারণ সময়টা তো দীর্ঘ, 3.5 বছরের বেশি সময় একটা যুদ্ধ এভাবে মানে লেন্থি করা, প্রলং করছে, এটা বড়। এই যে রাশিয়ার মানে যুদ্ধ, এখন আমরা শুনছি যেটা বলছি যুদ্ধ, এই যে বাজেট বা যেটা আপনি যেটা বলছেন সেটা এই যেটা আরো প্রলং, আরো যদি দীর্ঘায়িত হয় এই যে, তাহলে কিন্তু আপনার এক ধরনের মানে জনগণের উপর আবার ট্যাক্সটা চাপবে, এই জনগণকে তো দিতে হবে এই জিনিসটা। এই জন্য আমার যেটা আসছে তার কিছুটা সত্য, এই জিনিসটা তো খরচটা তাদেরকে, তার সরকারকে, জনগণের কাছ থেকে নিতে হবে। পুতিন যতই ওনার দেশের এই যে সাহস বা যুদ্ধর মনোভাব পোষণ করুক না কেন, অর্থটা তো তার জনগণকে দিতে হবে, কারণ এই অর্থটা কিন্তু বাইরে থেকে আসবে না, নিজের জনগণের টাকায় যুদ্ধটা করতে হচ্ছে। আরেকটি বিষয় দিয়ে আজকের বিষয় সংযোগ শেষ করতে চাচ্ছি। দাদা, আপনি জানেন 2024 সালে ইউরোপে ঘটে যাওয়া পার্সেল বিস্ফোরণ ঘটনার পেছনে রাশিয়া আছে বলে অভিযোগ তুলেছে লিথুয়ানিয়া। এই ব্যাপারে আপনি সংক্ষিপ্ত দর্শকদের একটু জানান। এটা খুবই আসলে মানে ইউরোপের দেশগুলোর একটা বড়সড় অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে, যে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো এবং রাশিয়ার যে এক ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন রাশিয়া মদদশী যারা, সেই সব
কিছু লোকের সংগঠিত কাজ, এবং লিথুনিয়া সম্ভবত একটা তাদের একটা তদন্ত প্রতিবেদনে দেখিয়েছে যে এটার সাথে সরাসরি রাশিয়া জড়িত, এবং রাশিয়া এই ঘটনা ঘটিয়েছে। যদিও রাশিয়াতে উত্তর দিয়ে বলেছে যে এটা আসলে ইউরোপিয়ান যেই সব দেশকে তারা সন্দেহ করে, যারা প্রতিপক্ষ মনে করে, সেটা তাদেরই একটা মানে অভিযোগ বা ষড়যন্ত্র। এটার সাথে রাশিয়া আসলে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে তাদের যেই লিথুনিয়ার আমি রিপোর্টটা পড়েছি, লিথুনিয়ার যে রিপোর্টটা, সেটার মধ্যে পুলিশের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাতে আসলে তারা একদম সুনির্দিষ্টভাবে দুজন লোকের নাম একদম বলছে, যারা একজন সরাসরি একজন লিথুনিয়ার নাগরিক একজন, তবে সে রাশিয়ার পন্থী, এবং আরেকজন ওই ইউক্রেনের সে আবার রাশিয়া পন্থী। যাদের ফলে এই দুইজন লোককে তারা একদম সুনির্দিষ্টভাবে বলছে, এবং তারা একটা বিশদ তদন্তের মধ্যে দিয়ে গিয়ে তারা সেটা থেকে দাবি করছে যে এটা হ্যাঁ রাশিয়া থেকে করা হয়েছে। আসলে জিনিসটা খুবই ভয়াবহ, কারণ এটা যে এই ডিভাইসটা কন্ট্রোল করে আপনি কোথাও কুরিয়ার পাঠাচ্ছেন, সেখানে ব্লাস্ট করছে, এটা আসলে খুবই ভয়াবহ। যুক্তরাষ্ট্রগামী কারো বিমানে কিনতে যাওয়ার কথা ছিল, তার আগে এটা ব্লাস্ট করেছে। তদন্ত প্রতিবেদন উঠেছে একটা কার্গো বিমানে এটা এই বিস্ফোরণ ঘটানোর একটা লক্ষ্য ছিল। আর যদি এটা হয়ে থাকে, সেটা কিন্তু আসলে সবার জন্য একটি আমি বলবো অশনি সংকেত আসলে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আজকের এপিসোডটি কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান, অবশ্যই আমাদের কমেন্টে জানান, আমরা চেষ্টা করব সেই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য। আমাদের ভিডিওগুলো বরাবরের মতো লাইক, কমেন্ট ও শেয়ার করেন। আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।